যেমন আমরা বললাম প্রিন্টার, র্যাম, হার্ড ডিস্ক এগুলো হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার রিসোর্স বলতে আমরা কি বুঝাই? ফাইল। ঠিক আছে? তো যখন কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো একটা রিসোর্স ব্যবহার করতে চায়, তাকে এই যে স্টেপটা ফলো করতে হয়। প্রথমে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে হয়। তো যদি এই রিসোর্সটা দেওয়া যায়, ও যদি মনে করে যে তাকে দেওয়া যাবে, তখন সে এটাকে অ্যাপ্রুভ, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করলে সে কি করা যাবে? ইউজ করে। করার পরে সাকসেস করে কি করতে হবে? রিলিজ। আর যদি কোনো কারণে রিকোয়েস্টটা গ্র্যান্ট না হয়, তাহলে অ্যাপ্লিকেশন এই রিসোর্সের জন্য আবার রিকোয়েস্ট করবে, মানে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করতে থাকবে যতক্ষণ সেটা কি অ্যাপ্রুভ না হয়। অ্যাপ্রুভ না হলে রিকোয়েস্ট করতে থাকবে, আর অ্যাপ্রুভ বলে ইউজ করবে, সাকসেস হয়ে কি করবে? রিলিজ করবে। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, এটা ফলো করতে হবে। এইরকম একটা সিচুয়েশন দেখেন, আমাদের কম্পিউটারে দুইটা অ্যাপ্লিকেশন রান করছে, P1 আর P2। সবার আগে P1 রান করছে। P1 এই file1.txt এটাকে ব্যবহার করার জন্য কোন মোডে ব্যবহার করবে? রাইট মোড। তাহলে রাইট মোডে ব্যবহার করার জন্য রিকোয়েস্ট করবে। যেহেতু এই ফাইলটা আর কাউকে দেওয়া নাই, রাইট মোডে ওপেন করতে গেলে কি শেয়ার করা যায় নাকি? একজনকে যদি আমি রাইট মোডে অ্যাক্সেস করতে দিই, তাহলে কিন্তু এই ফাইলটা কারোর সাথে কি করা যাবে? শেয়ার করা যাবে। তো যেহেতু এই ফাইলটা এই মুহূর্তে কারো কোনো মোডে ওপেন করা নাই, অপারেটিং সিস্টেম P1 কে এই ফাইলটা ওপেন করতে দিই। সো P1 এখন এটাকে কি করছে? পড়বে। ফাইন। এরপরে P2 রান করবে। আমরা তো জানি একটা অ্যাপ্লিকেশন কি কন্টিনিউয়াস রান করতে থাকে নাকি সুইচিং হয়? সুইচিং হয়। তাহলে এবার সুইচ করে P2 রান করলো। P2 file2.txt কে ওপেন করতে চাইলে রাইট মোডে, এটাও গ্র্যান্ট করা হচ্ছে। তাহলে দুইজন এই দুটা হোল্ড করছে। আবার P1 রান হচ্ছে। P1 এর কাছে আছে কোনটা? file1.txt। এবার সে কি করলো? এই file2.txt কে রাইট মোডে ওপেন করার জন্য রিকোয়েস্ট করলো। কিন্তু এই রিকোয়েস্টটা কি গ্র্যান্ট করা যাবে কি না? কেন যাবে না? কারণ এই file2.txt অলরেডি রাইট মোডে ওপেন করা আছে। কার কাছে আছে? P2 কাছে। তাহলে P1 এটা কিন্তু পাবে না। না পেয়ে এটার জন্য কি করতে থাকবে? সে ওয়েট করতে থাকবে। যেহেতু এটা অলরেডি যদি থ্রেড থাকে, থ্রেড থাকবে যাই থাকুক, এইটা তো আর পাচ্ছে না, কারণ এটা তো P2 এর কাছে ওপেন করা আছে। মানে একটা প্রসেস যদি একটা অন্য কোর ইয়া করতে পারবে না, ইউজ করতে পারবে, কেউ পাবে না। একটা ফাইলকে যদি রাইট মোড ওপেন করা হয়, এটা আর কোনো থ্রেড, কোনো প্রসেস কেউ আর সেটা কি করতে পারবে না, ওপেন করা, রিডও করতে পারবে। রাইট হচ্ছে এক্সক্লুসিভ লক, কিন্তু কেউ যদি রিড মোড ওপেন করে, এটা আবার কিন্তু কি করা যায়? শেয়ার করা। বাট এটা কি মোড ওপেন করা হয়েছে? রাইট। তো P1 এটা আটকায় রাখছে, এটার জন্য ওয়েট করছে। P2 আবার রান করলো। আচ্ছা বলেন তো P1 কে সামনে আনাইতে পারবে কাজ করার জন্য? পারবে না, কারণ কোনটা এটা দরকার, এটা তো পাচ্ছে না। তো সে এটা আপনি আটকায় এসে বসে আছে, কিন্তু এটা আর পাচ্ছে না। তো P1 এই জায়গায় স্টপ করে ওয়েট করতেছে। কেন? কারণ তার ফাইল দিতে লাগবে। তো ওএস P2 কে সুযোগ দিল। P2 কোনটা আটকে রাখছে? file2.txt আটকে রাখছে। সে আবার বললো কি file1.txt এইটা কার কাছে আটকে? P1 এর কাছে। P1 এর কাছে আটকে। এখন P1 বলতেছে যে এইটা যদি তাকে দেওয়া হয়, তাহলে সে কাজ শেষ করে দুটোই ছেড়ে দিবে। আর P2 তাই বলতেছে যদি এইটা দেওয়া হয়, তাহলে সে কাজ শেষ করে দুটোই ছেড়ে দিবে। এখন আসলে সিচুয়েশন কি হবে বলুন? P1 কি কখনো এটা পাবে? পাবে না। কাজ শেষ করতে পারবে? তো কাজ যদি শেষ করতে না পারে, এটা ছাড়বে? ছাড়বে না। এটা আবার কার দরকার? P2 তো এটা না পেলে আবার এটা ছাড়বে না। তাহলে এটা না ছাড়লে এটাও পাবে না। এই দুজনের আসলে সিচুয়েশন কি হয়? দুজন কি আর সামনের দিকে কাজ আগাইতে পারবে, নাকি দুজন একটা জায়গায় এসে লুপের মধ্যে পড়ে গেল? লুপে পড়ে গেল। এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে তারা আর সামনের দিকে আগাইতে পারছে, কিন্তু তারা কিন্তু কোনো একটা রিসোর্সের কারণে ডেভেলপ করছে। সেই রিসোর্স কি কি? এই দুটা। ঠিক আছে? তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। সুন্দর একটা গ্রাফ দিয়ে। এই গ্রাফটাকে আমরা বলি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। ঠিক আছে? কিভাবে রিপ্রেজেন্ট করবো? এখানে আমাদের প্রসেস কয়টা আছে?
দুইটা। তাহলে এই দুইটা প্রসেসকে আমরা এরকম দুইটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। এই যে P1 P2। রিসোর্স কয়টা আছে দেখেন রিসোর্স। এই সিচুয়েশন রিসোর্স কয়টা আছে? ফাইল 1 আর কি? ফাইল। তাহলে রিসোর্স গুলোকে আমরা এইরকম রেক্টেঙ্গেল দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা প্রসেস আর দুইটা রিসোর্স, ফাইল 1 আর ফাইল। এই হলো ফাইল। তাহলে আমাদের গ্রাফে চারটা নোড দেখা যাচ্ছে, তাই না? দুইটা প্রসেস, দুইটা রিসোর্স। এবার আমরা কি করবো দেখেন তো, P1 কোনটাকে হোল্ড করছে? P1 ফাইল 1 কে হোল্ড করছে। তাহলে এইটা আমরা বুঝাবো এইভাবে, এই যে ফাইল 1 থেকে এই যে P1 এর দিকে অ্যারো যাবে, ডাইরেক্টেড অ্যারো, ওকে, ডাইরেক্টেড গ্রাফ। তাহলে এটা দিয়ে আমরা বুঝাবো P1 ইজ নাও ইউজিং ফাইল, ঠিক আছে? অ্যারোটা যদি ভেতরের দিকে হয় তাহলে আমি রিসোর্সটা কি করছি, এটা আমি ব্যবহার করছি। তাহলে আমরা কিন্তু বলেন তো P2 কোনটা ইউজ করছে? ফাইল। তাহলে ছবিটা কেমন হবে? P2 থেকে ফাইল2 দিকে অ্যারো, তাহলে দুইজন দুইটাই ইউজ করছে। আচ্ছা, P1 চাইতেছে কোনটা? P1 ফাইল 2 চাচ্ছে। তাহলে যেটা আমি রিকোয়েস্ট করব সেটার অ্যারোটা হবে উল্টা দিকে। তাহলে কেমন হবে ছবিটা? P1 রিকোয়েস্ট করতেছে ফাইল 2, এই যে বাইরের দিকে। সো রিসোর্সের দিকে অ্যারো মানে হচ্ছে আমি এটা চাচ্ছি আর আমার হাতে নাই, আর রিসোর্সের ভিতরের দিকে অ্যারো মানে কি, এটা আমি ইউজ করতেছি। তাহলে আরেকটা কি হবে? P2 কাকে ইউজ করতে চাচ্ছে? তাহলে ব্যবহার করতে চাচ্ছে ফাইল 1। ফাইল 1 সে পাওয়া গেছে নাকি রিকোয়েস্ট করছে? রিকোয়েস্ট করতেছে। বুঝতে পারছি? তাহলে এটা ছবিটা কেমন হবে? P2 থেকে আউট। তাহলে এই যে গ্রাফটা, এটা হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এই গ্রাফের মধ্যে এখন তো কোনো সাইকেল আছে না? আছে। সাইকেল থাকা মানে হচ্ছে এই গ্রাফের মধ্যে একটা ডেডলক আছে। যেখানে সাইকেল সেখানে কি হবে? এটা কথা ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের ডেডলক। এখন ডেডলক কি মানে হওয়া ভালো নাকি তার কোনো নেগেটিভ ব্যাপার সেটা কি ব্যাপার? হ্যাঁ, তাহলে একটা হলো দুইটা প্রসেস এখানে আটকে গেছে, তাই না? তার আর শেষ হবে না। তাহলে দুইটা প্রসেস রান করলাম, কিন্তু দুইটা প্রসেস কন্টিনিউয়াসলি মাইক্রোপ্রসেসরে রান করছে, কিন্তু সামনে আর আগাইতে পারছে না। তো এই দুইটা ফিনিশ করতে পারছে না। আরো দুইটা, আরেকটা প্রবলেম আছে, যে এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল এই দুজনের কাছে আটকালো না, এই দুইটা ফাইল কি তারা ছাড়বে না? তার মানে আর কোন প্রসেস যদি এই ফাইলগুলো চায় তাদেরকে দেওয়া যাবে না, দেওয়া যাবে। সো এই দুইটা ফাইলও লক হয়ে গেছে, দুইটা প্রসেস আটকে গেছে, দুইটা ফাইলও কি আটকে গেছে। তাহলে ডেডলক হলে কিন্তু এরকম বিপজ্জনক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। তাহলে এখন আসেন, ডেডলক যদি কোনো কারণে আমাদের সিস্টেমে হয়, অপারেটিং সিস্টেম কি করতে পারে? ঠিক আছে, ওএস এর রোলটা কি সেটা আমরা একটু এখানে লিখি, চারটা কাজ করতে পারি। ওএস কি করে? আচ্ছা, যদি ডেডলক হয়ে যায়, ওএস এর হাতে এই চারটা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে অ্যাপ্লাই হসপিটাল রুল। ডিটেকশন এই হচ্ছে আমাদের চারটা অপশন, যেটা অপারেটিং সিস্টেম ডেডলক হয়ে গেলে কোনো কারণে এই কাজটা করতে পারে। তো ডেডলক নিয়ে এই হচ্ছে ওএস এর চারটা স্টেপ। তো প্রথমটা অলরেডি আপনারা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করে ফেলছেন, এটা আলাদা করে বলার কিছু নেই নাকি? ডেডলক হলে অস্ট্রিচ অ্যালগরিদম, আপনি অস্ট্রিচ অ্যালগরিদম তো আপনারা জানেন, ডাটা স্ট্রাকচার দেখেন এই অ্যালগরিদমে দেখছেন, মানে অ্যালগরিদমে তো দেখছেন, মানে এটা কিন্তু আলাদা করে পড়াবো না, কিন্তু পরীক্ষা থাকবে। যেটা এই যে বলতেছি তো দেখা হয়েছে
বাকি করছেন তাহলে পরে নিয়ে দেখি কেউই পড়ে না একদম র্যান্ডম কারণ ধারেই পড়ে না হয় সবাই ভাবছে ওএসএ মতো করবো এই কারণে পড়ে না। এটা আগের কারিকুলামে তো ছিল ছিল না প্রাপ্ত হয়ে গেছে আচ্ছা তো অস্ট্রিচ অ্যালগরিদম অস্ট্রিচ আসলে কি করে পুরো এটা বিপদ দেখলে বলে অস্ট্রিচ তো জানে তাই না মরুভূমিতে যদি সে কোনো বিপদ দেখে দুই পাশে বালু ছড়া নাকি যে মাথার নিচে দিয়ে দিয়ে বালুতে ঢেকে দেয় যে বিপদ পার হয়ে গেছে তো ডেডলক কি কোনো বিপদ কিনা বলেন তো ডেডলকও তো একটা ওয়ান কাইন্ড অফ বিপদই তাই না তো ওএস কি করবে ডেডলক দেখলে অস্ট্রিচের মতো মাথা বালু নিচে দিয়ে চুপচাপ বসতে হবে নাকি যে আর কোনো কিছুই করবে না এটি হচ্ছে অস্ট্রিচ অ্যালগরিদম নাকি তার মানে আসলে কি সোজা কথা ডেডলক হইলো আমি দেখলাম কিন্তু কোনো অ্যাকশন নিলাম না ইগনোর করলাম এটাই হচ্ছে অস্ট্রিচ অ্যালগরিদম এই কারণেই অ্যালগরিদম কোর্সে পড়েন নিতে তাই না থাকার কথা না তো এটা মানে হচ্ছে আসলে ডেডলক ইগনোর করা ঠিক আছে তো ডেডলক কি ইগনোর করা যাবে অনেকে ভয় পেয়ে গেছে না যে এই অ্যালগরিদমটা বাদ পড়ে গেছে গুরুত্বপূর্ণ অ্যালগরিদম তো ডেডলক হলে ইগনোর করা যাবে কিনা না স্যার ইগনোর করা ঠিক হবে তাই না তাহলে আমরা কি করবো ডেডলক হলে ডেডলক আমরা ডিটেক্ট করবো এবং ডেডলক কি করবো আমরা রিকভার করবো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ডেডলক আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতে পারি অ্যাভয়েডেন্স কিরকম যেমন ধরেন সে আপনার বাসায় যেতে রাত হয়ে গেছে তা আপনি জানেন যে রাত্রেবেলা যদি ওই সাউথ থেকে বের হয়ে ওই চিপা বলে দিয়ে বাসায় যেতে যাই তাহলে চিন্তায় গেলে বলে পড়াটা রিস্ক আছে না তা আপনি ইন্টেনশনালি ওই রাস্তাটা অ্যাভয়েড করে মেইন রোড দিয়ে যাবেন তাহলে আপনি বিপদটাকে কি কেয়ারফুলি অ্যাভয়েড করবেন কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে ওখানে হবে না আপনি মেইন রোডেও কপাল খারাপ হয়ে যেতে পারেন চিন্তায় গেলে কপালে পড়তে পারেন তো সেই জন্য হ্যাঁ না ইগনোর মানে হচ্ছে ডেডলক হয়ে গেছে আমি দেখবো না ডেডলক হয়েছে কিন্তু আমি কোনো ব্রেকের চেষ্টাও করবো না কিছুই করবো না যে যার মতো আটকে আছে আটকায় থাকে কিন্তু এখানে আমরা বললাম ডেডলক হলে আমরা ডিটেক্ট করবো এবং সেটাকে কি করবো ব্রেক করবো আর এখানে বললাম আমি এমন ভাবে রিসোর্স অ্যালোকেশন করবো যাতে ডেডলক না হয় কিন্তু গ্যারান্টি দিতে পারবো না যে ডেডলক হবে না হয়ে যেতে পারে হয়ে গেলে আমাদের অপশন করতে হবে আর এটা কি হবে প্রিভেনশন হচ্ছে ওই যে করোনার টিকা দিচ্ছেন করোনা হয়ে হলো না তার মানে আগেই এমন কোনো ব্যবস্থা করবো যাতে ডেডলক না তাহলে এই চারটা আমার হাতে অপশন আছে প্রথমটা বাদ তাহলে তিনটা আমরা ইউজ করতে পারি তো আমরা এখন যেটা করবো এই পার্ট শুধু এখন দেখার চেষ্টা করবো ডেডলক ডিটেকশন ঠিক আছে কিসের থেকে ডেডলক ডিটেক্ট করবো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে ঠিক আছে তাহলে আমরা একটু আগে আচ্ছা এইখানে আমরা পরে আসি আচ্ছা এখানে দেখেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই দেখেন যে এখানে একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের ছবি দেওয়া আছে আমরা এত সহজ সহজ ছবিটা পরীক্ষা আসবে না আমরা যেরকম জিনিসপত্র পরীক্ষা আসতে পারে ওই রকম একটা এক্সাম্পল দিই আচ্ছা এই এক্সাম্পলটা আমি আপনাদের জন্য রেখে দিলাম এটা হচ্ছে খুবই সহজ এক্সাম্পল হ্যাঁ আমরা কোডির এক্সাম্পলটা দেখি এটা আপনাদের জন্য রেখে দিলাম এটা খুব সহজ এক্সাম্পল এত সহজ পরীক্ষা আসবে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে বলেন এখানে কোনো সাইকেল আছে কিনা আছে স্যার কয়টা সাইকেল না ছবি এটা না এটা রাখি ছবি এইটা বলতে ছবি এইখানে একটা সাইকেল আছে মনে হচ্ছে নাকি আর এখানে একটা আবার দুইটা ডেডলক আছে তাই না সিম্পল দুইটা ডেডলক আছে কারা কারা ডেডলকে পড়ছে এই সাইকেলের মধ্যে প্রসেস কোনটা তাহলে এই তিনজন ডেডলক আছে এটা কি ডেডলকে আছে এখানে ডেডলকে সাইকেলের মধ্যে নাই তাহলে ডেডলকের মধ্যে আছে এই তিনটা প্রসেস রিসোর্স এই যেগুলো নিয়ে রিসোর্স আছে আবার এখানে ডেডলক আছে এক্স আর ওয়াই মধ্যে এই জেড আর বি নিয়ে তাই তো সব বুঝে গেল না নাকি আচ্ছা এই ছবিতে কয়টা ডেডলক আছে
একজন বলবেন 4টা, একজন বলবেন 3টা, একজন বলবেন 5টা, র্যান্ডমলি কোনটা কোনটা লাগবে? মানে এক একজনের এক একটা বলছে। তাহলে একটু আগে বলছিলাম আমরা যে প্রথমটা সহজ ছিল, এটা দেখা তো ডেফিনেটলি করা যাচ্ছে না। তার মানে এখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। আগে একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করা ছাড়াই বোঝা যাচ্ছে। অস্ট্রিচ অ্যাপ্লাই করে বাট ডেভেলপ ডিটেক্ট করতেই হবে। ডিটেক্ট না করলে ওএস এর পয়েন্ট অফ ভিউ থেকে ভুলে যাবে। হ্যাঁ, সাধারণ ইউজার হয়তো মনে করতে পারে অ্যালগরিদম অ্যাপ্লাই করলো, কিন্তু ওএস কে অ্যাপ্লাই করতেই হবে। আচ্ছা, কি করা যাবে? এটার জন্য আমরা আপনারা ডিএফএস করছেন না? ডিএফএস আমরা সিম্পল ডিএফএস অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, প্রথমে এই গ্রাফটাকে আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। আমরা এখান থেকে এই গ্রাফটা তৈরি করছি। এই এটার নাম হচ্ছে ওয়েট ফর গ্রাফ। স্যার ওই উপরে লেখা আছে, ওই উপরে চলে গেছে। স্যার একটু মানে উনি যদি একটু পিসিটাকে পাকা করে যদি সোজাভাবে দেখে তাহলে আমরা পিছন থেকে কত লেখা ছিল দেখা যায়? আচ্ছা, তাহলে দেখেন এটা ছিল আমাদের অরিজিনাল গ্রাফ। এখান থেকে আমরা এই গ্রাফটাতে কনভার্ট করছি। দেখেন তো এই গ্রাফটা দেখতে হচ্ছে একটু সিম্পল না? এই গ্রাফটাকে আমরা বলেছি ওই উপরে লেখা আছে দেখেন, ওয়েট ফর গ্রাফ, WPF সরি WFG, ওয়েট ফর গ্রাফ, ঠিক আছে? তো এই গ্রাফটা আমরা কিভাবে কনভার্ট করলাম? সিম্পলি দেখেন আমাদের প্রথম, আর এই নোট তো গেছে শেপ করে দিতে হবে। বুঝা যাবে? এই যে দেখেন P1 থেকে কার কানেকশন আছে? R1 এর। R1 থেকে আমার কার আছে? P2 তাহলে আমি এটা বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে কি বলছি? P1 থেকে কার কানেকশন আছে? P2 এই যে P1 থেকে সেটা কেন বাদ দিলেন? মানে আমরা গ্রাফটা সিম্পলিফাই করলাম, রিসোর্স গুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে শুধু প্রসেস গুলো রাখলাম। তাহলে এত বড় গ্রাফটার উপর অ্যালগরিদম অ্যাপ্লাই করা হচ্ছে, নোট কমাই দিলাম, তাহলে গ্রাফটা সিম্পল হয়ে গেল। তাহলে এটা ছিল RAG, এটা হচ্ছে ওয়েট ফর গ্রাফ। তারপরে যেমন দেখেন এই যে P3 থেকে, এটা কি P3 থেকে কার কানেকশন আছে? R4 এর। R4 থেকে কোথায় আছে? P4। তাহলে আমরা কি বলবো? P3 থেকে P4। তার মানে জাস্ট সিম্পলি মাঝখানে রিসোর্স গুলো বাদ দিয়ে সরাসরি প্রসেসের সাথে প্রসেসের লিংক করছি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম রিসোর্স ওয়েট ফর গ্রাফ। এটা হচ্ছে ওয়েট ফর গ্রাফ। তাহলে এটা গ্রাফ থেকে আমরা এটা কনভার্ট করছি। এইবার আসলে আমরা এইটার উপরে অ্যালগরিদম অ্যাপ্লাই করি। এটা কি ডাইরেক্ট আসলে কারণ হচ্ছে ये सोचना पावर पॉइंट एनिमेशन चाहिए। আচ্ছা, আমার পর্যন্ত মনে পড়ছে এটা মধ্যে এনিমেশন দেওয়া আছে। এনিওয়ে এনিমেশনটা দেখ কাজ করছে না বলে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কি করব? আমরা দুইটা অ্যারে নিব, ঠিক আছে? একটা অ্যারে নাম হচ্ছে L, শুরুতে L হচ্ছে এমটি, এই যে এমটি। আর আরেকটা গ্রাফ, আরেকটা অ্যারে নিব, নাম কি হবে? মার্ক। শুরুতে মার্কটা কি হবে? এমটি হবে। এই যে লিখে রাখুন, ওকে? এই দুটো আমাদের অ্যারে নিলাম। তো আমরা যে কোনো নোড থেকে ভিজিট করা শুরু করি। তাহলে আমরা শুরু করছি এই অ্যালগরিদমে P1 থেকে। তাহলে আমরা ট্রাভার্সাল শুরু করব এই নোড থেকে, ট্রাভার্সাল শুরু করব P1 থেকে। তাহলে আমাদের এই L এর মধ্যে আমরা ইনসার্ট করব কাকে? P1 ওকে? আচ্ছা, এখন দেখেন P1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? P2 তে যাওয়া যায় নাকি অন্য কোথাও যাওয়া যায়? জানি। তাহলে আমরা এই P1 থেকে চলে আসলাম P2। তাহলে এখন আমরা কোন নোডে আছি? তাহলে আমরা এখানে ইনসার্ট করে ফেলবো, ঠিক আছে? P2 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? P3 তে যাওয়া যায়, P5 এ যাওয়া যায়, দুইটা অপশন। তা আমরা যে কোনো একটা যাব। আমরা এখানে কোনটায় গেলাম? P3 তে গেলাম। তাহলে আমরা P2 থেকে P3 তে গেলাম। আপনি চাইলে P5 এ যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাইন। এবার আমরা আছি P3 তে। P3 থেকে কোথায় যাওয়া যায়?
এই যে আমরা গেলাম P4 থেকে একটাই রাস্তা P5, এই যে P5 থেকে একটাই রাস্তা P6 থেকে, আচ্ছা P5 থেকে কিন্তু দুইটা রাস্তা ছিল, 6ও ছিল 3ও ছিল, আমরা কোথায় আসছি P6, ঠিক আছে? মানে অল্টারনেটিভ রাস্তা থাকলে আমরা যে কোনো একটা নোড ধরে ডিএফএস যেহেতু ওইদিকে এক্সপ্লোর করতে হবে একদম। না P3 নিলেও আমরা নিব, কোনো সমস্যা নেই, মানে আমরা যে কোনো দিকে যেতে পারি। যেমন দেখেন আমরা P5 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, 6 এ যাওয়া যায়, আর কোথায় যাওয়া যায় 3 তে, আমরা আসছি কোথায় 6 এ। আচ্ছা 6 থেকে কই যাওয়া যায়, 6 থেকে 2 তে যাওয়া যায়, তাহলে 2 তো আমরা একবার নিয়েছি, তাহলে আমরা 6 থেকে 2 তে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন এই যে P2 এন্ট্রি দিয়েছি, দেখেন এই যে এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, P2 দেখেন তো অলরেডি একবার এই অ্যারেতে আছে কিনা, আছে। তাহলে আমরা P2 টাকে এন্ট্রি দিয়ে দেখলাম যে এই P2 অলরেডি এখানে এক্সিস্ট করে, তাহলে আমি কি করব, এই P2 থেকে এই P2 পর্যন্ত আমরা প্রিন্ট করি, তারপরে যেটা ডুপ্লিকেট ইনসার্ট করলাম এই ডুপ্লিকেটটা থেকে ডুপ্লিকেট পর্যন্ত P2 থেকে P2 পর্যন্ত এই যে আমরা প্রিন্ট করে দিচ্ছি, দেখেন P2 3 4 5 6 এই যে, তাহলে এই যে আমাদের পাওয়া গেল প্রথম ডিমান্ড, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, ডুপ্লিকেট নোটটা ইনসার্ট করলাম, ডুপ্লিকেট চেইনটা প্রিন্ট করলাম, করার পরে এই ডুপ্লিকেটটা আমরা এখান থেকে ডিলিট করি, তাহলে আপনারা দেখেন এল এর ভ্যালু কি থাকলো, এইটা দেখেন তো ঠিক আছে কিনা, জি স্যার। ডুপ্লিকেটটা ডিলিট করে দিচ্ছি, তাহলে এই অ্যারের লাস্টের ভ্যালুটা কত, P6, তার মানে আমরা এখন কোথায় আছি P6 এ, লাস্টের ভ্যালুটা মানে আমরা ওই নোডে আছি। আচ্ছা এখন P6 থেকেই তো আমরা P2 তে গেছি নাকি, জি স্যার। এখন আবার ফেরত আসছে P6 এ, P6 থেকে দেখেন তো আর কোনো অ্যাডিশনাল রোড আছে কিনা যাওয়ার মতো, তাহলে P6 থেকে যত রাস্তা যাওয়া দরকার সব রাস্তা যাওয়া হয়ে গেছে, জি স্যার। ঠিক না? P2 তে একটাই রোড ছিল, যাওয়া শেষ, যেহেতু P6 থেকে আর কোনো ফার্দার রোড নাই, আমরা P6 কে এখান থেকে ডিলিট করি, করে এই জায়গায় মার্ক অ্যারের মধ্যে নিয়ে গেলাম। স্যার প্রথমে যখন মনে করেন P2 এর পরে যদি P3 তে না যায় P5 এ হ্যাঁ যেতে পারতাম, P5 এ গেলে স্যার আবার P3 তে P5 এর তো দুটো অপশন আছে, হ্যাঁ P6 আর P3 হ্যাঁ আপনার প্রশ্ন উত্তর দিব, আপনার কনফিউশন আমি বুঝছি, আমি এটা বলবো, দুটো ঠিক করে নাও এইটুকু হচ্ছে কিনা P6 এ, মানে এখন আমরা যেখানে আছি এটা বোঝার চেষ্টা করি, আমরা ছিলাম P6 এ, P6 থেকে আর কোনো যাওয়ার রাস্তা আছে না স্যার। নাই, তাহলে P6 কে ডিলিট করে কোথায় নিয়ে চলে আসলাম, যখন P2 ডুপ্লিকেটের জন্য বাদ দিচ্ছে তখন কি না এটা কিন্তু ডুপ্লিকেটের জন্য মানে বাদ দিচ্ছে, ডুপ্লিকেটের জন্য বাদ দিলে কিন্তু মার্কে যাবে না, মার্কে কখন যাবে, যে আর কোনো রাস্তা নাই, কারণ আমরা তো ডুপ্লিকেট এন্ট্রি দিয়ে চেইন প্রিন্ট করছি, পরে ডুপ্লিকেটটা তো ডিলিট করে দিছি, ওটা কিন্তু মার্কে আনিনি, কিন্তু এখন আমরা কি করেছি, P6 এ যখন ছিলাম P6 থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, তখন আমরা P6 ডিলিট করে এখানে নিয়ে আসলাম। এখন তাহলে আমরা বলেন কোন নোডে আছে, বলেন এখন আমরা কোন নোডে আছে দেখে বলেন, P5 এ, ফাইন, তাহলে P5 এ ব্যাক করলাম, P5 থেকে বলেন কোথায় কোথায় যাওয়ার রাস্তা আছে, 6 এ যাওয়ার রাস্তা আছে, 6 এ আর যাবো না কারণ কি 6 অলরেডি মার্কড, এই 6 অলরেডি দেখে আসছি, আরেকটা রাস্তা কোথায় আছে P3, তাহলে আমি এখানে P3 এন্ট্রি দিই, P3 এন্ট্রি দিলাম, এই এন্ট্রি দিলাম, তাহলে বলেন তো এই কোনো ডুপ্লিকেশন হয়েছে কিনা, হয়েছে স্যার। দেখেন তো কোনো ডুপ্লিকেট, এটা কি ডুপ্লিকেট এন্ট্রি কিনা, জি স্যার। তাহলে কি করবো, এই 3 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করে দেবো, এই যে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে? আর এ পর্যন্ত কি কাজ করতে হবে, এই 3 কি করতে হবে, বাদ দিতে হবে, তাহলে আমরা এখন আবার এই সিচুয়েশনে চলে আসি, এই যে সিচুয়েশন, এই তাহলে এখন আমাদের আমরা কোন রোডে আছি এখান থেকে দেখতে পারি, P5 এ। আচ্ছা P5 থেকে আর কোনো অ্যাডিশনাল রোড নাই, তাহলে কি করবো, P5 থেকে আর কোনো রোড না থাকলে P5 কে এখান থেকে ডিলিট করবো, কোথায় নিয়ে চলে আসবো, এই যে মার্কে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কোন রোডে আছি, P4, এই যে আমাদের এখন এল এর অবস্থা এটা, আমরা এখন P4 এ আছি। এখন বলেন P4 থেকে আর কোথায় যাওয়ার রাস্তা আছে কিনা, নাই, তাহলে P4 রিমুভ মার্ক, তাহলে আমরা এখন এল এর অবস্থা কি, P1 P2 P3, ঠিক আছে?
এখন কি করব? P3 থেকে আর কোথায় যাওয়া যায়? P1 P3 থেকে আমরা P4 এর তলে গিয়েছি, আর কোথায় যাওয়া যায়? P1 এ। তাহলে আমরা P3 থেকে এই যে P1 এ আসছি। এটা আর সাথে সাথে দেখাতে কোনো ডুপ্লিকেট হয়েছে কিনা? ডুপ্লিকেট হয়েছে, এই যে P1 ডুপ্লিকেট হয়েছে। তাহলে কি করব? এই P1 থেকে P1 প্রিন্ট করে দেব, এই প্রিন্ট করে দেব। প্রিন্ট করার পরে নেক্সট কাজ কি? এটা ডিলিট হবে কিন্তু মার্ক হবে না, ঠিক আছে? ডিলিট হয়ে আমরা তাহলে কোথায় চলে আসলাম? এই যে এটা যেহেতু ডিলিট P1 P2 P3, তাহলে এখন আমরা কোন নোডে আছি? P3 তে। বলেন P3 থেকে আর কোথায় যাওয়া যায়? আর কোথাও যাওয়া যায় না। তাহলে P3 থেকে কি করব? এখান থেকে এনে এই যে মার্কিং নিয়ে চলে আসলাম। তাহলে এখন আমি কোথায় আছি বলেন? এখন আমরা আছি P2 তে। বলেন P2 থেকে আর কোথায় যাওয়া যায়? P2 থেকে P3 তে যাওয়া যায়, এটা অলরেডি গিয়েছি। P2 থেকে P5 এ যাওয়া যায়, কিন্তু P5 এ যেতে পারছি না, কারণ P5 অলরেডি কোথায় আছে? মার্কের মধ্যে আছে। তাহলে P2 থেকে আর কোনো রাস্তা নেই। তাহলে P2 কি হবে? এখান থেকে ডিলিট হয়ে এই যে মার্কে চলে আসবে। ফাইনালি ব্যাক করলাম কোন জায়গায়? P1 থেকে আর কোনো অ্যাডিশনাল রোড নাই। তাহলে P1 কি হবে? এখান থেকে ক্রস আউট হয়ে কোথায় চলে আসলো? যে মার্কে চলে আসলো। তাহলে এই মার্ক এর মধ্যে যদি আমাদের সবগুলা নোড চলে আসে, তাহলে আমাদের অ্যালগরিদম স্টপ হবে। আর যতক্ষণ না আসবে ততক্ষণ কি এটাকে রান করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি এই P1 থেকে আবার এইদিকে যাইতো কোনো একটা P9 বা সামথিং, তাহলে আমরা ওইগুলো এক্সপ্লোর করতাম। যতক্ষণ সবগুলো নোড মার্কে না আসবে ততক্ষণ কি ফুল অ্যালগরিদমটা চলতে থাকবে। বোঝা গেল কথা? আচ্ছা, এখন একটু দেখে বলেন তো আমরা কি কোনো সাইকেল মিস করছি? একটু দেখে বলুন। সাইকেলগুলো কিন্তু সবুজ কালার দিয়ে করা, কোনো সাইকেল মিস করছি কিনা? ভালো করে দেখে বলুন। আমার মনে হচ্ছে মিস হয়েছে। P1 P2 P5 P3 P1 P1 P2 P5 P3 P1 P1 P2 আচ্ছা P2 P5 P6 P2 দেখেন তো এই সাইকেলটা আছে কিনা কোথাও? সহজটা নয়, এই যে এইটা, এই যে এটা আছে, এই যে 2 5 6 আছে কোথাও? নাই। আচ্ছা কেন নাই বলতে পারবেন? কেন এই সাইকেলটা নাই? হ্যাঁ দেখেন P2 P5 P6 P2 এই সাইকেলটা মিস হয়েছে, তাই না? কারণ কি P2 থেকে আমরা কিন্তু P3 তে গিয়েছিলাম, কিন্তু P2 থেকে আমরা P5 এ যাইতে পারিনি। কেন? কারণ নিচ থেকে ওঠার সময় P5 মার্ক হয়ে গেছে। সো মার্ক হয়ে যাওয়ার কারণে এই P2 থেকে আমরা P5 এ যাইনি, না যাওয়াতে এই সাইকেলটা মিস হয়েছে। কথা কি? মানে আমরা যদি ডিএফএস অ্যাপ্লাই করি তাহলে কোনোভাবেই সবগুলো সাইকেল আসবে না। যদি আমি সিম্পল ডিএফএস অ্যাপ্লাই করি, কথা বুঝে গেছে? সিম্পল ডিএফএস অ্যাপ্লাই করলে সবগুলো সাইকেল কি প্রপারলি পাওয়া যাবে না, কিছু সাইকেল কি হবে? মিস হবে। কারণ আপনি যদি দেখেন তো আমরা P2 থেকে কই গেছি? P3। আপনি যদি P2 থেকে P5 এ যাইতেন তাহলে আপনি আবার এই সাইকেলটা পাইতেন, কিন্তু আপনি দেখেন এখন আরেকটা সাইকেল মিস করলেন। কথা ক্লিয়ার? তার মানে অর্ডিনারি ডিএফএস এ সবগুলো সাইকেল পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিছু সাইকেল মিস হবে। এটা বোধহয় কোনো একটা আমি লিখে দিচ্ছি, এই যে অর্ডিনারি সাইকেলে মানে এই রিসোর্স কোথায় যেন লেখা ছিল। আচ্ছা দেখার আপনার কষ্ট নেই, মুখে বলুন। এটা কি বোঝা গেল? আচ্ছা কি করলে সবগুলো সাইকেল পাওয়া যেত? কি চিন্তা করে বলুন, কি করলে সবগুলো সাইকেল পাওয়া যেত? অন্য কোনো অ্যালগরিদম দিতে হবে নাকি ডিএফএস দিয়ে? মানে ডিএফএস কে একটু মডিফাই করা হয়। তাহলে কি প্রত্যেকটা নোড থেকে ডিএফএস করবে? মানে ধরেন আমি যখন P5 মানে P2 থেকে যখন আমি P5 এ যেতে গেছি, তাই না? P5 মার্ক হয়ে গেছিল না, তাই তো? তাহলে P5 কে আমরা মার্ক কেন করছিলাম বলুন? P5 কে কেন মার্ক করছিলাম? কারণ P5 তো অন্য কোথাও P5 যাওয়া থেকে যাচ্ছিল অন্য না। কোথাও যাওয়ার ছিল না। কিন্তু বলেন তো P5 এ আসছি কোন জায়গা থেকে? দেখেন P5 এ আসছি কোন জায়গা থেকে?
P4 থেকে, তো P5 5 এ কি আর কোনো ইনকামিং এজ আছে কিনা দেখো, আর কোনো ইনকামিং জি স্যার P2 থেকে আসা যায়। তো যদি কোনো একটা নোডে একাধিক ইনকামিং এজ থেকে থাকে আর আমি একটা থেকে মাত্র আসছি, তাহলে ওটাকে মার্ক করা যাবে না। যেমন ধরেন P5 কে আমরা কেন মার্ক করছিলাম? কারণ P5 থেকে যাওয়ার কোনো এজ ছিল না। সো আউটগোয়িং এজ না থাকলে আমরা মার্ক করে ফেলছি না। কিন্তু আমি কি করব, এইটাতে তো এই ইনকামিং এজ কয়টা আছে, এই একটা আর কয়টা, দুইটা। এই P5 আমি আসছি কোন জায়গা থেকে? P4 থেকে। তো আমি P2 থেকে তো আসি নাই P5, তো P2 থেকে তো আসা যাইতো। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ইনকামিং এজ গুলো সবগুলো কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি, ওই নোটটাকে মার্ক না করেও কাজটা করতে পারি। তার মানে এটা একটা জাস্ট আইডিয়া দিলাম, কথা বোঝা গেল? তাহলে এখন এখানে একটা বুঝেন নাই? আচ্ছা এখন বুঝবেন যে এই কথাটা বলার পরে বুঝবেন। এই যে আমরা বললাম যে দুই একটা সাইকেল মিস হয়েছে, কিভাবে এই সাইকেল সবগুলা উদ্ধার করা যায়, এটার জন্য আপনাকে একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমি একটা যেমন হিন্টস দিলাম, তাহলে আপনাকে একটা অ্যালগরিদম ডেভেলপ করতে হবে, খুবই সিম্পল। হ্যাঁ, চ্যাটজিপিটি কে দিয়ে করার চেষ্টা করেন না, হ্যাঁ মানে এক্সপ্লেইন করতে হবে নিজেকে। সো আপনাকে কি করতে হবে, এমন একটা বুদ্ধি বাইর করতে হবে যাতে সবগুলা কি করা যায়, সাইকেল ডিটেক্ট করা যায়। স্যার আপনি যেটা বলে দিয়েছেন ওইটাই কোড করে হ্যাঁ, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারেন। কিন্তু আমি অ্যাসাইনমেন্টে যখন দিব, এটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দুইটা দিব বলছিলাম, এই তার মধ্যে এটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনারা কি করবেন, একটা ছোট্ট একটা কোড লিখবেন। ওই কোডটাকে আবার একটু এক্সপ্লেইন করতে হবে, তাই না? তাহলে কি কিভাবে এক্সপ্লেইন করতে হবে এটা আমি বলে দিব, যে আপনার প্রোগ্রামটা, যে আপনি যে প্রোগ্রাম একটা করবেন ওটা তো আমাকে সাবমিট করবেন নাকি। তো আপনার প্রোগ্রাম যদি রান করতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যায় তাহলে তো চলবে না, দেখে আমার তো রান করতে পারতে হবে। তাহলে কি করব, আপনার প্রোগ্রাম কিভাবে রান করবেন, ইনপুট কি দিব, দিলে কি আউটপুট আসবে, এগুলো আপনার কি কোডের মধ্যে অথবা সাথে একটা ডকুমেন্টের মধ্যে কি থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে কোড শুধু থাকলে হবে না, স্যাম্পল কোডটা কিভাবে রান করব এবং এই কোডের ইনপুট কি দিলে আউটপুট কি আসবে, মাল্টিপল সাইকেল কয়টা থাকলে কয়টা ডিটেক্ট হলো, এই টোটাল জিনিসগুলো কি আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে থাকতে হবে। মানে একটু সোজা কথা মাথা খাটাইতে হবে। ঠিক আছে, কপি পেস্ট করে অ্যাসাইনমেন্ট করা যাবে না। মানে চ্যাটজিপিটিকে দিলাম আর ও আউটপুট দিল, কিছু বুঝলাম না, সেটা ডগে বসাইলাম আর সাবমিট করলাম, এটা করা যাবে না। ঠিক আছে, একটু কি করতে হবে, ইনোভেটিভ জিনিসপত্র রাখতে হবে। তো সেই জন্য আমি ওগুলো বলে দেবো যে কি কি জিনিস থাকতে হবে। ঠিক আছে, প্রবলেম বোঝা গেল? তাহলে আমরা পরীক্ষার জন্য মাল্টিপল সাইকেল ডিটেক্ট করা লাগবে না। পরীক্ষার জন্য আপনি যে কোনো একটা পাথে গিয়ে সাইকেলগুলো ডিটেক্ট করতে পারলে হবে, কারণ আমি যখন কোশ্চেন দিব আমি অল পসিবল সাইকেল ডিটেক্ট করে রাখবো। তো কেউ যদি কোনো একটা সাবসেট অ্যান্সার করে সেটাও আমি কারেক্ট হিসেবে ধরবো। কাজেই দুইজনের দুই রকম আসতে পারে অ্যান্সার। ঠিক আছে, আবার দুইজনের একই রকম অ্যান্সারও আসতে পারে। কথা কি, কারো কোনো প্রশ্ন আছে না বলো? তার মানে পরীক্ষায় যদি মিস হয়ে যায় তাহলে হ্যাঁ, পরীক্ষায় মিস হলে সমস্যা নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট মিস হবে। ঠিক আছে, পরীক্ষায় কোনো একটা সাইকেল মিস হতে পারে, যেহেতু এই অ্যালগরিদমের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা মিস হতে পারে। আচ্ছা এবার বলেন, ডেডলক হয়ে গেছে, এখন এটাকে ডেডলককে ব্রেক করি, কিভাবে ব্রেক করা, রিকভার করবো। ঠিক আছে, সহজ একটা সিস্টেম চিন্তা করি। যেমন ধরেন আমাদের ওই আগে চিন্তায় ব্যাক করি, P1 P2 আচ্ছা এখানে ডেডলক আছে কিনা বলেন? আছে স্যার। ডেডলক আছে। আচ্ছা এখন ডেডলক ধরা পড়ছে সাইকেল আছে, ওকে। এখন এই ডেডলকটা ব্রেক করা যায় কিভাবে? আচ্ছা দেখেন তো এমন করা যায় কিনা যে এখানে রিসোর্স কয়টা আছে, কিন্তু রিসোর্স দুইটা ফাইল 1 আর ফাইল, তাই তো? তাহলে আমি প্রথম ডেডলক রিকভারি অপশন হচ্ছে রিসোর্স প্রিএম্পশন। রিসোর্স প্রিএম্পশন এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কোনো একটা প্রসেসের কাছ থেকে কোনো একটা রিসোর্স আমি জোর করে নিয়ে আরেকজনকে দিই যাতে ডেডলক ব্রেক হয়ে যায়। তো দেখেন তো এখানে দুইটা ফাইলে কিন্তু রাইট মোড ওপেন করা, ঠিক আছে?
তাহলে আমি যদি এই F2 এর কাছ থেকে এই যে সরি F2 টা কার কাছে আছে দেখেন F2 টা কার কাছে আছে P2 কাছে P2 এর কাছে আছে। তাহলে আমি P2 এর কাছ থেকে যদি F2 টা যোগ করে নিয়ে নিই তাহলে কি হবে সিচুয়েশন হবে এই যে এই অ্যারোটা উঠে যাবে না নাকি তাহলে তো ঠিক আছে কিনা জি স্যার আচ্ছা এই F2 রিসোর্সটা কার কাছে আছে একটু ভালো দেখেন P2 কাছে কার কাছে P2 তা আমি ডেডলক ব্রেক করার জন্য মরিয়া চেষ্টা করছি সামহাও আমাকে ডেডলক ব্রেক করতে হবে আমি কি করলাম এই F2 রিসোর্সটা P2 এর কাছ থেকে জোর করে নিয়ে নিলাম তাহলে জোর করে নিয়ে নেওয়া মানে এই অ্যারোটা থাকলো না কারণ P2 আর F2 কে ব্যবহার করছে না নিয়ে নিচ্ছি জোর করে। ঠিক আছে আচ্ছা দেখেন তো এইটা যদি জোর করে নিয়ে নেই এটা চাইতেছে কি P1 চাচ্ছে P1 চাচ্ছে তাহলে P1 কে দিতে পারবো কিনা দেখেন এটা না স্যার দিতে পারবো না? কারণ F1 ইউজ করতে F2 তো আমি P2 কাছে নিয়ে নিচ্ছি জোর করে জি স্যার তো এখন তো এটা খালি এটা কেউ ইউজ করছে না এটা চাইতেছে কে P2 P1 তাহলে ওকে দিতে সমস্যা P1 F1 ইউজ করতেছেন এটা P1 এটা ইউজ করছে জি স্যার আর এটা চাইতেছে এটা চাচ্ছিল এটা দিতে পারতেছিল না কারণ কি কারণ এটা P2 এর কাছে ছিল। আমি তো P2 এর কাছে নিয়ে নিছি জোর করে। এখন তো P1 কে দেওয়া হবে তাহলে দিলে কি হবে এই অ্যারোটা উল্টায় যাবে এখন দেখেন তো P1 হ্যাপি কিনা তার যা যা দরকার পাইছে তো P1 তো একটু আগে বলছে যে দুইটা দিলে আমি কাজ শেষ করে ছেড়ে দিব তো P1 হ্যাপিলি কাজ শেষ করছে করে কি করছে এটাও ছেড়ে দিছে এটাও ছেড়ে দিছে এখন P2 তো বেচারা কি আটকে আছে কেন বলুন তো P2 তো এর কম দরকার ছিল আর F2 হাতে ছিল এখন তো F2 বল কিন্তু এখন তো দুটোই খালি তাহলে দুইটা খালি হলে কি করা যায় এই দুইটা কাকে দিয়ে দেওয়া যায় এই যে P2 কে দিয়ে দেওয়া যায় তাহলে P2 তার কাজ শেষ করে ফেলবে কাজ শেষ করে দুটো ছেড়ে দিয়ে চলে যাবে তার মানে P1 P2 দুইজনে কি তার কাজ কমপ্লিট করে দুটো ছেড়ে দিবে একজনের কাছ থেকে একটা জোর করে কেড়ে নেওয়ার কারণে ডেডলক চেইনটা কি করা গেল ব্রেক করা এটা কি বুঝতে পারলাম আপনাদের নেই এটা কি বোঝা গেল তাহলে রিসোর্স জোর করে নিয়ে আমরা কি করতে পারি ডেডলক ব্রেক করতে পারি আর কোনো অপশন আছে আর কোনো অপশন এটা তো একটা অপশন বললাম স্যার যারা যে ফাইল চাচ্ছে ওটা কি ফোর্সফুলি সবাইকে দেওয়া যায় ফোর্সফুলি তো দিতে পারছি না ওই যে একটা ফাইল শেয়ার করতে পারছি না না ফাইলের কপি তো করা যাবে না ফাইলের কপি করলে দুই রকম হয়ে যাবে মানে আপনি ডাটাবেজে ধরেন আপনিও রাইট করবেন আমিও রাইট করব ঠিক আছে তাহলে আপনাকে আমি ডাটাবেজের আরেকটা কপি বানাই দিলাম তাহলে আপনি ইচ্ছা মতো রাইট করলেন ওই রাইটের কোনো রিফ্লেকশন তো আমার ডাটাবেজে থাকবে না তাহলে দুই রকম ডাটাবেজ একটাতে আপনার ব্যালেন্স 1 লাখ টাকা আরেকটাতে আপনার ব্যালেন্স 2 লাখ টাকা এক কোনটা রাখতে হবে তাহলে তো ডাটাবেজে কপি তো করা যাবে মানে রাইট করতে গেলে এটা শেয়ার করা যাচ্ছে তাহলে কি করলাম জোর করে কেড়ে নিলাম আচ্ছা এই যে জোর করে কেড়ে নেওয়াতে কোনো লস হয়েছে বলেন তো কোনো ড্যামেজ হয়েছে একটু টাইম ওয়েস্ট ওই যে একটা প্রসেসের কাছ থেকে যে জোর করে কেড়ে নিলাম ওর তো কিছু লস আছে নাকি কারণ ওই রিসোর্সটা নিয়ে যে কাজগুলো করছিল ওটা টোটালি লস তাহলে ওকে আবার নতুন করে কি করতে হবে কাজ করতে হবে কিন্তু অ্যাটলিস্ট ডেডলকটা কি করা গেছে ব্রেক করা গেছে আচ্ছা আরো কঠিন মেথড নিতে পারতাম যে ডেডলক হয়ে গেছে একদম ধরে প্রসেস P1 কে কিল করে দিল মানে চেইনের মধ্যে যারা ধরা পড়ছে এর মধ্যে যে কোনো একটা প্রসেসকে ধরে কিল করলাম ও ডেডলক এমনি শেষ নাকি প্রসেসই তো নাই প্রসেস না থাকলে ডেডলক এমনি ব্রেক হয়ে যাবে কিন্তু কিল করতে গেলে প্রশ্ন হচ্ছে কাকে কিল করব তাহলে আমরা সেকেন্ড অপশনটা কি বললাম প্রসেস টার্মিনেশন কিন্তু প্রসেস টার্মিনেট করতে গেলে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে কোন প্রসেসটাকে টার্মিনেট করবো বল কোনটাকে টার্মিনেট করবো কোনটাকে টার্মিনেট করবো যেটা মাল্টিপল ডেডলকের সাথে সংযুক্ত না একটা ডেডলক নিয়ে চিন্তা করছি রিকভার মানে ধরেন এই একটা ডেডলকে আছে আমার সিচুয়েশন তো P1 কে কিল করবো না P2 কে কিল স্যার যেটার প্রসেস কমপ্লিশন কম মানে প্রসেস রানিং টাইমের মধ্যে যে বেশি কাজ করছে তাকে করব না আচ্ছা ফাইন এটা একটা অপশন হতে পারে যে একজন যেটা বললো
যে যে কম সময় রান করছে সে কম কাজ করছে, তাহলে ওকে কিল করলে লস হবে কম। আর যে অনেকক্ষণ ধরে কাজ করছে, অনেক বেশি রিসোর্স নিয়ে কাজ করছে, তাকে কিল করলে লস হবে বেশি। তাহলে যার রানিং টাইম কম তাকে কি করা যেতে পারে? লেস রানিং টাইম, তাই তো, তাকে কিল করা। আর অন্য কাউকে ধর দুজনের রানিং টাইম প্রায় সমান, তাও কি করতে পারি? যে প্রায়োরিটি কম তাকে কিল করতে পারি। দেখি এই যে লাস্ট বেঞ্চে এই কি করতেছেন, কথা শুনতেছেন নাকি ফলো করছেন না? ক্লাস ফলো করছেন? কি বলতেছি বলেন তো। তো এই ক্লাসে বসে থেকে কি লাভ? কষ্ট করে ঠিক আছে, ক্লাসটা ফলো করেন, তাহলে করলে আপনার পড়া হয়ে যায়, তাই না? মিড টার্মে ভালো মার্কস পাওয়া গেছে, ঝামেলা হয়েছে, তাহলে সতর্ক হইতে হবে না। ঠিক আছে, ক্লাসটা ফলো করেন, তাহলে আপনার কাজে ঠিক আছে। আপনি ক্লাসে তো বুঝিয়ে আছেন, সময় নষ্ট করতেছেন না, ক্লাসটা ফলো করেন। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করুন, আমি আবার রিপিট করছি। আচ্ছা, তাহলে দেখেন রিসোর্স প্রিএমশন, এটা হচ্ছে যার রানিং টাইম লেস তাকে আমরা কিল করি। না স্যার, ওই উপরের 1 নাম্বার পয়েন্টটা। ও, এটা হচ্ছে রিসোর্স প্রিএমশন, আর এটা আমরা বললাম প্রসেস টার্মিনেশন। তাহলে লো প্রায়োরিটি যার তাকেও কিল করা যেতে পারে। ঠিক আছে, তো লো প্রায়োরিটিকে কিল করলে আবার একটু ঝামেলা আছে। কি ঝামেলা বলুন তো? ধরেন এই দুটার মধ্যে আমি P1 কে কিল করলাম, তাহলে P1 যদি কিল হয়, কেন P1 কে কিল করলাম? কারণ P1 এর প্রায়োরিটি সবচেয়ে কম। P1 কে যদি কিল করি তো P1 আবার রিস্টার্ট হবে, তাই না? কিল করলে তো আবার রিস্টার্ট হবে, তাহলে রিস্টার্ট হয়ে এসে আবার নতুন করে কাজ করার চেষ্টা করবে। ওই কাজ করতে গিয়ে দেখা গেল P1 আবার এইদিকে আরেকটা ডেডলকের মধ্যে আটকে গেছে, তাই না? রাইট, তাহলে কি হলো? ওই ডেডলক ব্রেক করতে গিয়ে ওএস আবার P1 কে কিল করবে, কারণ P1 তো লো প্রায়োরিটি। আবার সে রিস্টার্ট হয়ে আরেক জায়গায় আরেকটা চেইনে আটকে গেছে। মানে তাহলে কি হলো? লোয়েস্ট প্রায়োরিটি প্রসেসটা কন্টিনিউয়াসলি ভিকটিম হিসেবে কিল হতে পারে। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে স্টারভেশন। কি বলবো আমরা? স্টারভেশন। আমরা কোন একটা প্রসেস আনফরচুনেটলি লো প্রায়োরিটির কারণে বারবার ভিকটিম হিসেবে সিলেক্টেড হচ্ছে এবং কিল হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি স্টারভেশন সিচুয়েশন। ঠিক আছে, তো আমরা কিন্তু কোনোটাকে বেস্ট বলতেছি না, আমরা বলতেছি অপশনগুলো। এটা এখন ওএস ডেভেলপারের উপর ডিপেন্ড করবে, সে কি টার্মিনেট প্রসেস করবে, নাকি রিসোর্স টার্মিনেশন করবে, নাকি লো প্রায়োরিটিকে করবে, নাকি লো রানিং টাইমকে করবে। এটা ডিপেন্ড করবে কার উপরে? ডেভেলপারের। আচ্ছা, আপনারা ওই যে ডাটাবেস কোর্স করছেন, ডাটাবেসে একটা ওই যে রোল ব্যাক করছেন, রোল ব্যাক যেন কি ছিল? রোল ব্যাক মনে আছে? ট্রানজেকশনে করছেন, মনে আছে? ট্রানজেকশন কানেকশন লস হয়ে গেলে স্যার এটা আবার রিটার্ন করে চলে আসবে। মানে ধরেন ওই যে দেশে ধরেন যে ইয়ে করবে, কি বলে, এটিএম মেশিন থেকে টাকা তুলবে, আপনি কার্ড দিলেন, পাসওয়ার্ড দিলেন, টাকা দিলেন, ওকে দিলেন, টাকা ব্যাংক থেকে কেটে গেছে, কিন্তু মেশিন আর দরজা খুলে দেয়, টাকা বের হয় তাহলে কি হবে? পুরো স্টেপটা কি কমপ্লিট হলো? তো যদি কোনো একটা স্টেজে ফেল করে, তাহলে আপনাকে আবার কি করতে হবে? পেছনের দিকে ফেরত যেতে হবে, দিয়ে একদম শেষ পর্যন্ত আসতে হবে, এসে আবার আপনার টাকা কি করতে হবে? যেটা মাইনাস করছে সেটা আবার ফেরত দিয়ে দিতে হবে। হয়তো ইনস্ট্যান্ট হয় না, হ্যাঁ, কেন? আচ্ছা, ওই যে কি বলে, মানে ট্রানজেকশনে তো ইনস্ট্যান্ট রোল ব্যাক করার কথা, কিন্তু টাকা এটিএম মেশিনে না বেরোলে ইনস্ট্যান্ট রোল ব্যাক হয় না। কেন বলতে হবে? কারণ এমন তো হইতে পারে যে হয়তো টাকা বের হয়েছে, আপনি দাবি করছেন স্যার আমি টাকা পাই, তো সেই জন্য ওরা আবার যে ক্যামেরা থাকে না, ক্যামেরা ফুটেজ টুটেজ চেক করে, অনলাইনে চেক করে, ভেরিফাই করে, এই জন্য 1-2 দিন সময় লাগে, যেহেতু সিরিয়াস বিষয়। কিন্তু নর্মালি অন্য ক্ষেত্রে কি হয়? সাথে সাথে টাকা ফেরত চলে আসে। কথা ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার ভুল দিছে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, দেবে ইনস্ট্যান্ট আবার টাকা কেটে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই রোল ব্যাকটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ফেরত যেতে হয়। আচ্ছা, এইটা না করে দেখেন আমি এরকম করতে পারতাম কিনা। ধরেন এরকম করলাম, এখানে আমি লিখে রাখছি রোল ব্যাক মানে কি? এরকম ধরনের চিন্তা করেন, এই যে P1 প্রসেস,
এই P1 প্রসেসের জন্য আমি একটা লগ ফাইল রাখি। ওকে, এই লগ ফাইলের মধ্যে আমি লিখে রাখবো যে P1 এখন কি কি করতেছে। এই যে P1 R1 চাইলো R2 পাওয়া গেল, হ্যাঁ, R2 চাইলো R3 পাওয়া গেল, মানে সোজা কথা P1 যা যা রিকোয়েস্ট করতেছে, যা যা তাকে গ্র্যান্ট করতেছি, সব আমি কি করতেছি এরকম একটা লগ ফাইলের মধ্যে লিখে যাবো। আচ্ছা, একইভাবে P2 এরও একটা লগ ফাইল আছে, এই যে লগ ফাইল। তো আমার তো ডেডলকের মধ্যে খালি P1 P2 না, আরো অনেকেই থাকতে পারেন নাকি? জি স্যার। তাহলে দেখেন আমি যদি P1 কে ধরে কিল করে দিই তাহলে কি হবে? এই P1 এর এই টোটাল কাজটা পুরো লস হয়ে যাবে না? নাকি? জি P1 কে যদি কিল করে দিই তাহলে টোটাল কাজটা লস হয়ে যাবে। এটা না করে আমি যদি এমন করি যে এটাকে আমি এরকম পেছনে দিকে রোল ব্যাক করতে থাকি, এই যে এখান থেকে উঠতে থাকি, এখান থেকে এখানে উঠলাম, এখনো ডেডলক আছে, এখান থেকে এখানে উঠলাম, এখনো ডেডলক আছে, এখান থেকে এইখানে উঠলাম, এখন আর ডেডলক নাই। তার মানে আমি টাইমের পেছনের দিকে যাচ্ছি, যেতে যেতে এমন একটা সিচুয়েশনে গেলাম যেখানে দেখা গেল এই যে এই রিকোয়েস্টটা নাই, এই যে এটা নাই, দেখেন তো এখন সাইকেল আছে কিনা। নাই স্যার। তাহলে আমরা একটা প্রসেসকে টার্মিনেট না করে কি করব, আমি Roll back। তার রিভার্স দিকে রোল ব্যাক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডেডলক কি ব্রেক না হয়। তাহলে টার্মিনেট করার চেয়ে এটা একটু লেস কস্টলি কিনা মনে হয়। টার্মিনেট করলে তো পুরো কাজটাই গেল, আর আমি যদি রোল ব্যাক করে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত উঠাই দিতে পারি তাহলে এখান থেকে আবার তাকে আবার রিস্টার্ট করবো, মানে রিজিউম যখন করবো এখান থেকে আবার সাথে করে কাজ করবে, তাহলে মিনিমাম লসে কি করা যাবে, ডেডলকটা ব্রেক করা যাবে। তাহলে এটাকে আমরা বলছি রোল ব্যাক করা। কথাই বুঝতে পারলাম? তার মানে সোজা কথা একটা বা একাধিক অ্যাপ্লিকেশনকে আমি এমন ভাবে পেছনের দিকে নিব যাতে ওই চেইনটা না হয়, মানে সাইকেলটা যেন না হয়। সাইকেল যখনই আর থাকবে না তখনই কি ডেডলক অটোমেটিক রিলিজ হয়ে যাবে। আমার হাতে তো কিল করার অপশন আছে, একদম কিছু না পারলে তো দুটাকে কিল করে দিলেই শেষ। স্যার এটা কতক্ষণ পিছনে যাবে? এটা ওই যে যতক্ষণ ডিপেন্ড, যতক্ষণ পর্যন্ত ডেডলক ব্রেক না করা যাবে। কারণ স্যার এই যে আমি যে ব্যাকে যেতেছে আমার তো একটা পয়েন্টার লাগবে যে ব্যাকের ইনস্ট্রাকশন গুলো কি ছিল ওগুলো না, ওটা তো এই যে লক ফাইলে সেট করে আছে, ওখান থেকে check লক করবো। থেকে আমি পিছনে দিকে করতেছি। আমার লক ফাইলের মধ্যে একটা টোটাল লিস্ট লেখা আছে যে এটার পর এটা করা হয়েছে, এটার পর এটা করা হয়েছে। তো পেছনে যে ব্যাক করবো ওই কাজগুলো আবার নতুন করে করে আসবো, ঠিক আছে? আচ্ছা, রোল ব্যাক করলে অ্যাপ্লিকেশনের কি কোনো মানে লস হবে কিনা, মানে অ্যাপ্লিকেশন কি ফিল করবে যে আমার বিরাট লস হয়ে গেছে? কম্পারেটিভলি কম। মানে অ্যাপ্লিকেশন লস ফিল হবে কিনা? একদম কিল করে ফেললে তো বেশি লস হয়ে যাবে, একদম কিল করে ফেললে তো বেশি লস হয়ে যাবে। তার মানে অ্যাপ্লিকেশন বুঝতে পারলো যে আমার 4টা কাজ করছিলাম, এখন 2টা কাজ মাইনাস হয়ে গেছে, আবার 2টা কাজ নতুন করে করতে হবে, এই তো নাকি? এরকম কিছু বিষয়। জি স্যার। আচ্ছা, ধরেন এরকম যদি হয় যে ধরেন কথা কথা আমাদের ইউনিভার্সাল ক্রিয়েটার, আমাদের ইউনিভার্সিটি এমনি চলতেছে, আমাদের ধরেন কোনো না কোনো ভাবে চলতেছে। এখন কোনো কারণে কোনো একটা সিস্টেমে ইস্যু অ্যারেস্ট করার কারণে একদিন রোল ব্যাক করে দিচ্ছে। আজকে কি বার? বৃহস্পতিবার। ওই একটা মুভি আছে দেখবেন টম ক্রুজের, কি যেন নামটা? এজ অফ টুমরো, রাইট, থ্যাংক ইউ। এজ অফ টুমরো দেখবেন যে টম ক্রুজ মারা গেলেই সাথে সাথে টাইম রিসেট হয়ে যায়, মানে একদিন পেছন চলে যায়, তো আবার ওই কাজে আবার না। তো ধরেন একদিন পেছায় চলে গেছে, আজকে হচ্ছে বুধবার, তাহলে যদি আজকে বুধবার হয় তাহলে নিশ্চয়ই আগামীকাল বৃহস্পতিবার আমি আবার আসবো ক্লাসে এসে এই ডেডলক পড়াবো। আমার তো মাথায় কোনো মেমোরি নেই, আছে যে আমি ডেডলক, আপনাদের মাথায় কোনো মেমোরি নেই। এখন কে জানে, হয়তো বিগত 7 দিন ধরে আমি হয়তো এই চ্যাপ্টারে পড়াইতেছি, কে জানে, বুঝুন। কিন্তু আমার তো কোনো মাথায় নেই, কারণ আমার তো মেমোরি ওয়াইপটা। তো অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে আমি ওয়াইপ আউট করে পেছনের দিকে নেই, অ্যাপ্লিকেশন তো কিছু যায় আসে না, ও আবার নতুন করে চালু হবে, আবারও যদি ডেডলক হয় হোক, আবার তাকে কি করা হবে, আবার পেছনের দিকে যাবে। ওএস বুঝতেছে যে ঝামেলা হইতেছে নাকি, ওএস কিন্তু বুঝতেছে যে ঝামেলা হয়েছে, এগুলো যদি আবার কি করাইতে হবে, এই কাজগুলো আবার রিপিট করাইতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কিন্তু খুব একটা অসুবিধা নেই। সো টোটাল টার্মিনেশনের চেয়ে রোল ব্যাক করেও আমরা কি ট্রাই করতে পারি। যেটা বললাম যে আমরা কয়েকটা অপশন নিয়ে আলোচনা করলাম, কিন্তু ফাইনালি কোনটা করবো এটা ডিপেন্ড করবে ডেভেলপমেন্ট। এখানে তো আরেকটা ইয়াদ জাগে যে আমি হচ্ছে বাম দিকে গিয়ে দেখছি আমার ডেডলক হয়েছে, আমি রোল ব্যাক করে 2 স্টেপ পিছনে গেলাম, তো আমি যে অ্যালগরিদমে বাম দিকে গেছি ওই অ্যালগরিদম না, কিন্তু আমি যখন পেছনে গেলাম